সনেট 130 আমরা এখন পড়ব এবং যেহেতু সনেট 64 আমরা ইতিমধ্যেই পড়েছি এবং সেখানে এই সনেটের বইটি নিয়ে যেখান থেকে এই সনেটগুলো নেওয়া হয়েছে তা নিয়ে অল্প বিস্তর আলোচনা করেছি এবং কবিকে নিয়েও আলোচনা করেছি। এখন আমরা সেদিকে যাব না, আমরা সরাসরি এই সনেটটিতে যাব। এই সনেটটি পড়ার আগে আমাদের বুঝতে হবে উপমা বিষয়টি। কবিতার একটি গুরুত্বপূর্ণ বিষয় উপমা অলঙ্কার। কবি তার কবিতায় যা লেখেন তাকে উপমার মধ্য দিয়ে ফুটিয়ে তোলার একটা চেষ্টা কবি করেন এবং বলতে গেলে উপমা কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় আমরা এরকমও ভেবে থাকি যে উপমায় হয়তো কবিতা, মানে যখন আমরা সাধারণ মানুষেরাও কোনো দৃশ্য দেখি তো সেই দৃশ্য দেখে আমাদের অন্য কোনো দৃশ্যের কথা মনে পড়ে। এই যে তুলনা, এই তুলনাটাই একটি কাব্যিক সৌন্দর্য প্রদান করে এবং তখন সেই সাধারণ দৃশ্যটিকেও আমাদের অসাধারণ মনে হয়। যেমন একটি শিশুকে দেখলে আমরা বলি যে চাঁদের মতো মুখ, মানে শিশুটির মুখের সঙ্গে চাঁদের যেন একটা সাদৃশ্য আমরা খুঁজে পাই। আবার কারো চোখের সঙ্গে আমরা তুলনা করি যে পদ্ম ফুলের মতো চোখ। আবার এই যুগে যুগে কবিরা এক একটি জিনিসের উপমা ভিন্নতর বিষয়ের সাথে, ভিন্নতর দৃশ্যের সাথে, বস্তুর সাথে তুলনা করেছেন এবং উপমা দিয়েই আমরা কবিদের চিনেছি। যেমন আমাদের রবীন্দ্র পরবর্তী কবি জীবনানন্দ দাশ, তার কবিতায় যে অসাধারণ উপমার ব্যবহার সেগুলো তাকে বিশিষ্টতা দান করেছে। না হলে আমরা পাখির নীড়ের মতো চোখ, এই যে অসাধারণ উপমা আমরা পেতাম কোথায়? কারো চোখের সাথে যে পাখির নীড়ের তুলনা করা যায় এটা জীবনানন্দ দাশের আগে কে ভাবতে পেরেছিলেন? এখন এই শেক্সপিয়রের যে সনেটটি আমরা পড়ব, এই সনেটটি অদ্ভুতভাবেই যেন উপমাকে অস্বীকার করার একটি কবিতা। আসলে আমরা যখন উপমা দিই কোনো বিষয়ের সাথে, কোনো মানুষের সাথে বা কোনো জিনিসের সাথে, সেইটা তো পুরোপুরি একেবারেই দুটো বিষয় অভিন্ন হয়ে ওঠে না। রূপক অলঙ্কারের ক্ষেত্রে অভিন্ন হয়ে উঠে বটে, কিন্তু সে তার ভিতরেও এই অভিন্ন ভাবাটা আসলে কবি কল্পনা, বাস্তব নয়। তো সেই যে কবি কল্পনার মধ্য দিয়ে যখন কোনো বিষয়কে বা কোনো মানুষকে আমরা সৌন্দর্য প্রদান করি, সেটা নির্দিষ্টভাবেই সেই বিষয়টি থেকে বা সেই মানুষটি থেকে ভিন্নতর কিছু হয় আর কি। এখন এই সনেটটিতে কবি সেই উপমাকে অস্বীকার করার মধ্য দিয়ে একটি বিষয়ের মধ্যে গেছেন। আমরা এখন আলোচনা করব, এই কবিতাটি পড়ার মধ্য দিয়ে বিষয়টা বুঝব। কবি লিখছেন, মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান। উনি বলছেন আমার স্ত্রীর চোখগুলি আদৌ সূর্যের মতো নয়। মানে তার স্ত্রীর চোখ সূর্যের মতো নয়, সাধারণ চোখ। কোরাল ইজ ফার মোর রেড দেন হার লিভস রেড। কোরাল মানে হচ্ছে প্রবাল, এক ধরনের সামুদ্রিক জীব থেকে এগুলো তৈরি হয়, খুব মূল্যবান বস্তু। তো লাল কোরাল আবার বহু মূল্যবান, রেয়ার একটি বিষয়। সেই কোরালের মতো লাল তার স্ত্রীর ঠোঁট নয়। কবিরা কি করে যে সাধারণত তাদের প্রিয়তম মানুষের ঠোঁটের সাথে নানা রকম সুন্দর জিনিসের তুলনা দেন, তাদের চোখের সাথে নানা রকম সুন্দর জিনিসের তুলনা দেন। এখানে শেক্সপিয়র লিখছেন বা কবিতার কথক বলছেন যে না, আমার স্ত্রীর চোখগুলো সূর্যের মতো উজ্জ্বল নয়, না তার ঠোঁটগুলো কোরালের মতো লাল। ইফ স্নোভি হোয়াইট, তুষার যে সাদা, হোয়াই দেন হার ব্রেস্ট আর ডান, তার যে বক্ষ তা তুষারের মতো সাদা নয়, ধূসর। অর্থাৎ যা কিছু সুন্দর, তথাকথিত সকল সুন্দর জিনিস, তার কোনো কিছুর সাথেই তার স্ত্রীর শরীরের সৌন্দর্যের তুলনা তিনি খুঁজে পান না, উপমা খুঁজে পান না। অর্থাৎ উপমাগুলোকে উনি অস্বীকার করছেন। ইফ হেয়ার্স বি ওয়ার্স, যদি চুলগুলোকে তার ভাবা হয়,
তাহলে ব্ল্যাক উইয়ার্স গ্রো অন হার হেড, তাহলে বলছি তার স্ত্রীর চুলগুলো কালো তারের মতো। আসলে চুলের সাথে কত কিছুই না তুলনা করে গেছেন কবিরা, পশমের সাথে। আর আমাদের জীবনানন্দ দাস তো বলেছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা। তো এই যে চুলের সাথে কত কিছুর তুলনা করে গেছেন কবিরা, এখানে বলছেন না আমার স্ত্রীর চুল কালো তারের মতো, মানে তারের মতো চুল আসলে সুন্দর নয়। আই হ্যাভ সিন রোজ দামাস্কার্ড রেড অ্যান্ড হোয়াইট, আমি গোলাপ দেখেছি, সুগন্ধিযুক্ত গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ। বাট নো সাচ রোজেস সি আই ইন হার চিক্স, কিন্তু তার ঠোঁটে তার গালে আমি কোনো গোলাপ খুঁজে পাইনি। মানে প্রিয়তমা মানুষদের গালে গোলাপ খুঁজে পাওয়ার যে প্রচলিত প্রথা, তাকে যে সৌন্দর্য বোধের কথা কবিরা, তার পূর্ববর্তী কবিরা লিখে গেছেন, তিনি বলছেন না আমার স্ত্রীর গালে তেমন কোনো গোলাপের চিহ্ন আমি খুঁজে পাইনি, অর্থাৎ গোলাপের মতো সুন্দর আমার স্ত্রীর গালগুলো নয়। অ্যান্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট, এমনকি কিছু কিছু পারফিউম অনেক আনন্দ দেয়। দেন ইন দ্য ব্রেথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রিক্স, আমার স্ত্রীর যে শ্বাস, সেই শ্বাসের থেকে অনেক পারফিউম অনেক বেশি আনন্দদায়ক। অর্থাৎ তিনি এটা বলছেন যে আমার স্ত্রীর শ্বাস পারফিউমের মতো নয়। মানে সাধারণত অন্যান্য কবিরা যেভাবে তুলনা করেন তাদের প্রিয় মানুষের সাথে, সেই তুলনাগুলোকে তিনি তার স্ত্রীর মধ্যে দেখতে পাননি। আই লাভ টু হিয়ার হার স্পিক, এটা ঠিক যে আমি তার কথা শুনতে ভালোবাসি। ইয়েট অয়েল আই নো, আমি জানি যদিও, দ্যাট মিউজিক হ্যাথ এ ফার মোর প্লিজিং সাউন্ড, যে গান তার থেকে অনেক বেশি মিষ্টি ধ্বনি নিয়ে আসে। অর্থাৎ আমার স্ত্রীর কণ্ঠস্বর আদৌ গানের মতো নয়। অর্থাৎ আগে কবিরা যা যা তুলনা করে গেছেন তাদের প্রিয় মানুষের সাথে, সেই তুলনা তিনি তার স্ত্রীর মধ্যে করতে চান না। তাকে তিনি সাধারণ রক্ত মাংসের একটি মানুষ হিসেবেই দেখছেন, যার সাথে কাব্যিক কোনো তুলনাই চলে না। আই গ্র্যান্ট আই নেভার শ এ গডেস গো, আমি এটা স্বীকার করি যে আমি কখনোই কোনো দেবীর যাওয়া বা হেঁটে চলা দেখিনি, এটা তিনি স্বীকার করছেন। মাই মিস্ট্রেস হোয়েন শি ওয়াক্স, আমার স্ত্রী যখন সে হাঁটে, ট্রিটস অন দ্য গ্রাউন্ড, মাটিতে পদধ্বনি শোনা যায়। অর্থাৎ আমার স্ত্রীর চলাটা দেবীর মতো নয়, সে সাধারণ মেয়ের মতো হাঁটে এবং সেই পদধ্বনি আমি শুনতে পাই। এই 12 লাইনে উনি আসলে তার স্ত্রীকে একজন সাধারণ রক্তমাংসের মানুষ, ঘাম গন্ধের মানুষ হিসেবেই দেখেছেন, যেখানে কবিতার সৌন্দর্য, উপমার কোনো সৌন্দর্য তিনি খুঁজে পাননি। পরের 2 লাইন এই কবিতাটির আসল জায়গা, যেখানে আমরা বুঝতে পারছি আসলে তিনি কি বলতে চান। সেই দুটো কথা এখানে বলা আছে। এই দুটো লাইন আগে পড়ি, তারপর বাকি কথা। অ্যান্ড ইয়েট উই হ্যাভেন আই থিঙ্ক মাই লাভ ইজ রেয়ার, এইসব সত্য তিনি মনে করেন যে তার ভালোবাসা কিন্তু দুর্লভ। অ্যাজ এনি শি বিলাইড উইথ ফলস কম্পেয়ার, তার সাথে কোনো মিথ্যা তুলনার প্রয়োজন নাই, তুলনা তিনি করেন না। অর্থাৎ তিনি এই সনেটে যেটা বলতে চাইছেন যে কবিরা যুগ যুগ ধরে তাদের প্রিয়জনদের সাথে যে অকারণ যে তুলনাগুলো করেন, কল্পনাগুলো করেন, সেইগুলো বেশিরভাগই থাকে মিথ্যা এবং তাদের খুশি করার জন্য এক ধরনের প্রবঞ্চনা। তিনি এমন কিছুই তার স্ত্রী সম্পর্কে বলতে চান না যা আসলে তার স্ত্রী নন, এবং তার স্ত্রী তেমন কোনো কাব্যিক সুন্দর না হলেও তিনি তাকে ভালোবাসেন এবং মনে করেন তার এই ভালোবাসা দুর্লভ। অর্থাৎ সাধারণ একটি রক্ত মাংসের নারীকে তিনি
স্ত্রী হিসাবে পেয়েছেন এবং তিনি সাধারণ হলেও তিনি তাকে ভালোবাসেন। এইটা হচ্ছে এই কবিতার বিষয়। এখন যেটা বলার যে কবিরা কালস্রোতে যখন লিখতে লিখতে যান তখন তারা মৌলিকত্বের খোঁজ করেন, নতুন দৃষ্টিভঙ্গির খোঁজ করেন। এর আগে যখন আগের কবিরা, শেক্সপিয়রের আগের কবিরা যেভাবে তুলনা দিয়ে এসছেন, তাদের প্রিয়তমদের দেবী বা নানা রকম সৌন্দর্যে যে তুলনা করেছেন, এই কবিতায় শেক্সপিয়র তাকে ভাঙতে চেয়েছেন এবং এই ভাঙার মধ্য দিয়ে তিনি একটি সাধারণ রক্ত মাংসের মানুষকেই কবিতার উপাদান করে তুলেছেন। মজার কথাটা হচ্ছে এই যে একটি সাধারণ মেয়ে যাকে তিনি ভালোবাসেন, তিনি কিন্তু এখানে কাব্যের নায়িকা। এবং আমরা জানি যে এই কাব্যটিও লেখা হচ্ছে অবশ্যই অসাধারণ শব্দ নির্বাচনের মধ্য দিয়ে, অবশ্যই ছন্দ নির্বাচনের মধ্য দিয়ে এবং একটি কাব্যিক ভাষার মধ্য দিয়ে। বলা হচ্ছে বটে যে তার নারীটি, তার প্রিয় নারীটি অতি সাধারণ, যার সঙ্গে কাব্যিক কোনো তুলনাই তিনি দিতে চান না, কিন্তু তাকে তিনি কবিতার বিষয়বস্তু করেছেন। আমাদের মনে পড়ছে যে সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা ছিল যে ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তিনি বলছেন যে ক্ষুধায় কবিতা আসে না, এখন সারা পৃথিবীটাকে গদ্য মনে হয় এবং পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি মনে হয়। মানে কবিতা হচ্ছে যে কখনের কাজ, যখন মানুষের ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি সব মিটে থাকে, আয়েস আরাম বিলাসী জীবনে কবিতা হয়। এরকম ক্ষুধার রাজ্যে কবিতা চলে না। কিন্তু তিনি বললেন কিসে? তিনি বললেন সেই কবিতায়। এখানেও যেটা হলো যে তিনি তার প্রিয়তম মানুষের থেকে কাব্যিক সমস্ত উপমাগুলোকে বাদ দিলেন, বর্জন করলেন, কিন্তু তাকে ধরলেন সেই কবিতায়। এইটি হচ্ছে এই কবিতার মূল জায়গাটা, যে যে মানুষটিকে তিনি ভালোবাসেন তাকে তিনি অন্যান্য কবিদের মতো করে অকারণ মিথ্যা প্রশংসা করতে চান না, মিথ্যা উপমা দিতে চান না। তিনি যেমনটি তেমনটি করেই তাকে ভালোবাসেন এবং এটাও এক কাব্যিক সৌন্দর্য বা কাব্যিক ভাবনার মৌলিকত্বে একটি অসাধারণ সুন্দর কবিতা হয়ে উঠল।